করে আচ্ছা, দিছে ওরা। গত কয়েক মাস আগে ২ মাস আগেও আমি এই যে অ্যাকাউন্ট একটা নতুন একটা টেস্ট করার জন্য খুলেছিলাম, যেখানে আমি ভেক্টর ফাইলও দেইনি, রাস্টার ফাইল দিয়েছি এবং এআই রাস্টার ফাইল। সেখানেও সেল হয়েছে দেখেন ২ টা। ওই ১০ টাই দিয়ে রাখছিলাম, তখন ১০ টা করে নিত নতুন অ্যাকাউন্ট করার জন্য। ঠিক আছে? এটা শুধু ক্লাসে দেখানোর জন্য, প্রুফ দেওয়ার জন্য যে এআই ফাইল নেয় এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে। তো সেই ফাইলগুলো কোথায়? এই যেগুলো ফাইল। জাস্ট সেজন্যই তো ১০টা বুঝতে স্যাম্পল পারছি না দিয়েছি, আসলে। ১০টা স্যাম্পল দিয়েছি, ১০টাই অ্যাপ্রুভ করেছে, তার মধ্য থেকে আবার ২টা ডাউনলোড হয়েছে। আর নতুন করে ফাইল দেওয়ার সময়ও পাইনি, আমি দেওয়ার চেষ্টাও করি নাই। ঠিক আছে? এবং ফাইলগুলো সবগুলোই হচ্ছে রাস্টার ফাইল। আমি প্রোফাইলে দেখাই। এগুলো হচ্ছে রাস্টার ফাইল সব এবং রিক্রাফট থেকেই জেনারেট করা ফাইল। বুঝতে পারছেন? এখন এই যে ফাইলগুলো আপনিও সেম ফাইলই দেন, এই ধরনের কোয়ালিটি মেনটেন করে আপনারগুলো অ্যাপ্রুভ করবে। কারণ অনেকেই আপনারা মানে বোঝেন না, কোয়ালিটিটা বুঝতে পারেন না যে ফাইল কোয়ালিটি কাকে বলে। যে প্রত্যেকটা ফাইলই স্টক মার্কেটে যেভাবে ফাইলের কোয়ালিটি থাকার কথা, ক্লিন কনসেপ্ট থাকার কথা, ডিটেইলিংটা ক্লিয়ার থাকার কথা, ফাইলের সাইজ রেজুলেশনগুলো ঠিকঠাক থাকার কথা, ঠিক সেইভাবেই দেয়া হয়েছে, এই কারণে নিয়েছে। ঠিক আছে? এবার রেজুলেশন একটু তারতম্য হলে রেজুলেশনটা ইমপ্রুভ করার জন্য আলাদা একটা সফটওয়্যার দেখিয়েছি, নাম হচ্ছে তপাস গিগাপিক্সেল এআই। এই সফটওয়্যারটা দেখিয়েছি। তো এখন আপনার প্রশ্ন হয়েছে যে আপনারও আগে অ্যাপ্রুভ করছে, এখন আর এআই সিলেক্ট, এগুলো কিন্তু সব এআই সিলেক্টেড। ঠিক আছে? এআই সিলেক্ট করে দিলেও আর নিচ্ছে না। তো একটু কঠিন হয়েছে মার্কেট প্লেস, এটা মানতে হবে এবং এটা ঘটনা দাদা সত্য। এবং এখন যদি আমরা কোন ফাইল আপলোড করি সেটা যদি আমরা দেখতে চাই, ফ্রিফিকের হোম পেজে চলে আসলাম, কি ধরনের ফাইল আপলোড করব সেখানে একটু যাব। অর্থাৎ আপনি আগে একটু তাইরে নাইরে ফাইল দিলেও ফাইলগুলো নিয়েছে, কারণ তাদের মার্কেটে পর্যাপ্ত ফাইলের ঘাটতি ছিল। এখন যেহেতু প্রচুর কম্পিটিটর, প্রচুর ফাইল আসতেছে, সো এখন তারা শুধুমাত্র প্রফেশনাল কোয়ালিটির ফাইলগুলোই অ্যাকসেপ্ট করতেছে। তো এখন প্রফেশনাল ফাইল কোয়ালিটি দেখতে কেমন হবে? ধরেন আমি এখানে ভেক্টর সিলেক্ট করলাম, আমি ভেক্টর রিলেটেড ফাইল দিতে চাই, আমাকে আগে পড়াশোনা করতে হবে, তারপর ফাইল বানাইতে যেতে হবে। ওকে? তো আমরা ধরেন এই মুহূর্তে চলমান ট্রপিক্স ক্রিস্টমাস, ক্রিসমাস, ক্রিসমাস ডে, এই সংক্রান্ত ফাইল যদি আমরা দিতে চাই, কি সিলেক্ট করেছি? ভেক্টর। তাহলে ভেক্টর রেজাল্টগুলো আসবে, দেখেন। তো এগুলো কিন্তু এআই কন্টেন্ট। ঠিক আছে? এগুলো ভেক্টর এআই কন্টেন্ট, ম্যাক্সিমামই এআই কন্টেন্ট। তো আমাকে একদম ক্লিয়ার কনসেপ্টে আসতে হবে, এগুলো কিন্তু এআই। তো এগুলো হয়তো বা কিছুদিন আগে যখন নিয়ম খুব সহজ ছিল তখন এগুলো অ্যাপ্রুভ করছে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের ফাইলগুলো দিলে অ্যাকসেপ্ট করবে না। তো এই মুহূর্তে কোন ধরনের ফাইলগুলো অ্যাকসেপ্ট করবে? এই ধরনের ক্লিয়ার আসতে হবে এবং লেয়ারগুলো জুম করে দেখতে হবে যাতে কোনো নষ্ট না থাকে, অথবা এই ধরনের ক্লিন কনসেপ্টে আসতে হবে, টাইপোগ্রাফি, অথবা এই ধরনের একদম ক্লিনে আসতে হবে। দাদা আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। বলছি আমি আপনার কোর্স করার আগে ফ্রিবেক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, কিন্তু আমার মেলে যে ইউজার নেমটা আছে ওই নাম দিয়ে একটা ইউআরএল ওরা অটোমেটিক করে দেয়। হুম, তো যখন একটা পোর্টফোলিও ব্র্যান্ডিং এ দাঁড়িয়ে যায় তো ওই ইউজার নেমটা কি কখনো ফ্যাক্ট করে? অবশ্যই। আপনি যদি চেঞ্জ করে যান, করে দেন, কিন্তু তাহলে তো আমি ওদের সাপোর্টের সাথেও কথা বলেছি, হুম, তা বললো যে প্রথমে ইউআরএলটা যখন সিলেক্ট করা হয় তার পরবর্তীতে আর চেঞ্জ করা যায় না। হ্যাঁ, ম্যাক্সিমাম ওয়েবসাইটে তাই, যে একবার ইউআরএলটা সেট আপ হয়ে গেলে ওইটা আর চেঞ্জ করা যায় না। আবার কিছু কিছু ওয়েবসাইটে আছে চেঞ্জ করা যায়, কিন্তু করলেই তো নিজের বিপদ নিজেই ডেকে আনলেন, অর্থাৎ সমস্ত ফাইলগুলোর র্যাঙ্ক কমে যাবে, শূন্য হয়ে যাবে। কারণ এসইওর বিষয়টা খুবই ডিপ। কারণ সার্চ ইঞ্জিন একবার যে ফাইলগুলোকে মেমোরিতে নেয় র্যাঙ্কিংয়ের জন্য, আপনি হঠাৎ করে চেঞ্জ করলেন, সেই সার্চ ইঞ্জিন তো নতুন করে সেই জিনিসগুলো গ্রহণ করবে না। করলেও হয়তোবা 90 দিন লাগতে পারে তাকে পুনরায় এটা ক্যাচ করার জন্য। আমার তো প্রায় আচ্ছা, এই বর্তমানে প্রশ্নটা না করি, এটি ক্রিটিক্যাল। আমি যেটা বলি শুনেন, এআই প্রথমে যা অ্যাকাউন্ট খুলবেন তাই, ওগুলা ইউজার নেম টিউজার নেম চেঞ্জ করা যাবে না,
ওই ঝামেলাতে যাওয়া যাবে না। এখন খোলার সময় সতর্ক হয়ে খুলতে হবে, যা দিবে তাই সন্তুষ্ট। ঠিক আছে, আমরা ফাইলের ব্যাপারে একটু কথা বলি যে এখন আমরা কি ধরনের ফাইল আমরা আনতে পারি। আমি বলতেছি যে মোস্ট প্রফেশনাল কোয়ালিটিতে আসতে হবে। এখন কিছু কিছু ফাইল স্টিল নাও এখানে দেখতে পাবেন যেগুলো লো কোয়ালিটি, ওগুলো তারা নিয়েছে কিন্তু এখন নেবে না, আপনাকে আসতে হবে একদম ক্লিন কনসেপ্টে। এই ধরনের ফাইল সিঙ্গেল ফাইলেই দেন, সমস্যা নেই, কিন্তু ক্লিন কনসেপ্টে আসতে হবে। এগুলো কিন্তু ম্যানুয়াল ফাইল, যেটা ডিজাইনেড বাই ফ্রিপি, এগুলো কিন্তু ম্যানুয়াল। তো এমন ফাইল বানাইতে হবে, এআই দিয়ে বানান যাই দিয়েই বানান, সেটা ফাইল যেন ম্যানুয়াল ফাইলের মতো হয় কোয়ালিটি, তাহলেই সেই ফাইলগুলো অ্যাপ্রুভ করবে। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এবং যারা রাস্টার ফাইলও দিতে চান, রাস্টার ফাইলও এখান থেকে সার্চ করে দেখবেন। স্টিল নাও তারা রাস্টার ফাইল নেবে, এআই এর সমস্যা নেই, কিন্তু আমাদের সেই রাস্টার ফাইলের কোয়ালিটিগুলো বুঝতে হবে। ঠিক আছে, ব্যবহারযোগ্য। আচ্ছা, রাস্টার ফাইলগুলো কখন কিনে নেয় মানুষ, সেইটাকে নিয়ে গিয়ে তারা নতুন কোনো ব্যানারে যুক্ত করবে অথবা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবে, তাই না, একটা উদ্দেশ্য নিয়ে। কিন্তু আপনার কন্টেন্টটা যদি কোনোভাবে ওই উদ্দেশ্যে না যায়, যেমন এইটা রাখা হয়েছে যাতে এই ফাঁকা জায়গাটা কোনো একটা টেক্সট লেখা যায়, বিজ্ঞাপনের টেক্সট বা ইনভাইটেশন টেক্সট কোনো কিছু লেখা যায়, এই জাতীয় কন্টেন্টগুলো সবসময় পারফেক্ট ফর স্টক কন্টেন্ট হিসাবে। বুঝাতে পেরেছি, উদ্দেশ্য থাকতে হয় কনসেপ্টে। অথবা মেরি ক্রিসমাস লেখা সহ থাকতে পারে, তখন এটা ফিক্সড একটা উদ্দেশ্যের জন্যই হয়। কিন্তু যে একটু আগে যেটা দেখালাম, ওটা কিন্তু কেউ একটা তার পণ্যের বিজ্ঞাপনী ক্ষেত্রেও ব্যবহার করতে পারে, কোনো একটা প্রমোশন ক্যাম্পেইনের জন্য সেটা ব্যবহার করতে পারে। আর এখানে যেহেতু লেখাই রয়েছে, এটা শুধুমাত্র ইনভাইটেশনের জন্যই ব্যবহার করা হবে, মেরি ক্রিসমাস টু অল। তো এই জায়গাগুলোতে খেয়াল রাখতে হবে স্পেলিং মিস্টেক আছে কিনা, বা এখানে বানানের কোনো সমস্যা আছে কিনা, এটা থাকা যাবে না। টাইপোগ্রাফি নিয়ে কাজ করলে বানান খুবই সাবধান। এই যে কন্টেন্টগুলো করা হয়েছে, এটা আপনি আপনার পণ্যের বিজ্ঞাপনে দিবেন, নাকি ওয়েডিং কার্ড বানাবেন, নাকি আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড বানাবেন, নো প্রবলেম, যথেষ্ট স্পেস রয়েছে। ঠিক আছে, এটা ওই পারপাসে। সো ওই লেখাযুক্ত কন্টেন্টের চাইতে রাস্টার ইমেজের ক্ষেত্রে শুধু লেখা ছাড়াগুলো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বিভিন্ন পারপাসে ব্যবহার করা যাবে। আর যখন একটা নির্দিষ্ট লেখা থাকবেই, তখন ওইটার উদ্দেশ্য ওইটার জন্যই নির্ধারণ হয়ে যায়। শুধু ক্রিসমাস দিয়ে না, আপনি আরও রিলেটেড দিবেন, প্রত্যেকটা কন্টেন্টের লুকিংটাই আলাদা রকম। হ্যাঁ, এই কন্টেন্টের চাইতে এই কন্টেন্টটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে কনসেপ্টের কোনো আগাগোড়া কিছুই নেই, কি করা হবে। ঠিক আছে, তো ক্লিয়ার। এখন আপনাদের সার্চ করে করে দেখতে হবে কন্টেন্টের প্রফেশনাল কোয়ালিটি। আর সন্দেহ থাকবে আপনার বরাবর, আমি বারবারই বলছি যে আপনাদের আসলে যতই আমি শেখাই না কেন কোয়ালিটি বিষয়গুলো, আপনারা বুঝতে পারবেন না, এটা স্বাভাবিক, কারণ আপনাদের অভিজ্ঞতা নাই গ্রাফিক্সে। এই জন্য বলছি বারবার আপনার মেসেঞ্জার গ্রুপে দিবেন, একটা দুটো করে দিবেন, যেটার কনফিউজ যে এই ফাইলটা আদৌ অ্যাকসেপ্ট করবে কিনা, বা এটা কোয়ালিটি কতটুকু যায়। কিন্তু আপনারা তো কেউ দেনই না, মেসেঞ্জারটাতেই কেউ তো আপডেট দেনই না, মানে কার্যকরী মেসেজ নেই, খালি অযথায় কিছু কিছু দেখি, মানে নর্মাল কোশ্চেন, যেটা অলরেডি কয়েকবার করে আলোচনা হয়েছে, সেই প্রশ্নগুলোই বারবার করেন। তাহলে তো গ্রুপের মাহাত্ম্য নেই, গ্রুপটাই হবে ইমপ্রুভমেন্ট কোনো কিছু আলোচনা সবসময়। তো এই বিষয়টা। আর কোনো প্রশ্ন? দাদা, হ্যালো। হ্যাঁ শুনছি আমি। হ্যাঁ, আমার রিক্রাফটে অ্যাডভান্স যে যেটা আছে আপগ্রেড করছিলাম $33 দিয়ে 1 মাসের জন্য, এটা হচ্ছে 4000 ক্রেডিট ছিল। এখন আমার ওইটা দেখাচ্ছে যে ওটা একটু বের কর, 25টা করেছি, করেছি পেজটা। আপনি কতজন একসঙ্গে কাজ করেন? আমরা দুজন করি। কে কে? আমরা দুই ভাই করি। দুই ভাই। হ্যাঁ, ওটা এখন আপডেটের জন্য দেখাচ্ছে, এখন বাই ক্রেডিট দেখাচ্ছে। এখন ওইটা কি করব? হ্যাঁ, নতুন করে ক্রেডিট কিনেন আপনি, এখন আমার তো 4000 ক্রেডিট তো শেষ হয়নি।
4000 ক্রেডিট বলতে কি আমি কি প্রতি ক্রেডিটে কি 4টা করে ছবি তৈরি করতে পারবো এরকম কোনো কিছু, নাকি 4000 ছবি তৈরি করতে পারবো মাত্র? একটা ইমেজ তৈরি একটা করতে ইমেজ 2 তৈরি ক্রেডিট। করতে 2 ক্রেডিট কার্ডে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ওকে। আর হ্যাঁ, কোনো একটা প্রশ্ন সমস্যা? ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেন। বলছি যদি সিপি কে পিএসডি ফাইল কিভাবে দেয়, একটু দেখিয়ে দিলে ভালো হতো। সেম প্রসেস দাদা, ভেক্টর ফাইল আপলোড করেছিলেন এর আগে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ করেছি। আচ্ছা, তাহলে ফ্রিপিকে পিএইচডি ফাইলেও সেম প্রসেসেই, নতুন কিছু না, শুধু ফরম্যাটটা আলাদা থাকতে হবে। এখানে ক্লিক দিবেন, এখানে পিএইচডির জন্য কি বলেছে, পিএইচডি ফাইল মাস্ট বি আপলোডেড টুগেদার উইথ এ জেপিজি প্রিভিউ। যেভাবে আমরা ভেক্টর ফাইল দিই ঠিক এক্স্যাক্টলি পিএইচডির ক্ষেত্রেও তাই। ফরম্যাট হবে পিএইচডি, ফাইল সাইজ হবে 1.5 এমবি মিনিমাম থেকে 250 ম্যাক্সিমাম, এবং প্রিভিউ হবে জেপিজি রেজলিউশন 4 মেগাপিক্সেল। এটা নট মেগাবাইট, মেগাপিক্সেল। দ্যাট মিন্স আমি যে একটা রিকমেন্ডেড সাইজ দিয়েছিলাম ওইটার মধ্যে যদি আপনারা রাখেন 4000, 2663 সামথিং এরকম, অথবা 4000 গুণন 4000, বা ওটাকে উল্টায়া যদি দেন 2663 গুণন 4000, এভাবে যদি রেশিওটা মেনটেন করেন, আশা করি সেটা 4 মেগাপিক্সেল রেজুলেশনের ভিতরেই থাকবে। এবং কালার মোড হতে হবে মাস্ট বি আরজিবি, অ্যাডোবি আরজিবি কালার হতে হবে। দ্যাটস ইট, এতটুকুই। তবে যদি কখনো লেয়ার জনিত বিষয়ে আসেন, তো আপনি যদি অ্যাডোবিতে এক্সপার্ট না হন তাহলে এটা বললেও মাথায় যাবে কিনা বা আয়ত্ত করতে পারবেন কিনা আই এম নট শিওর। আমি তারপর দেখাই। কতজন আছেন বলেন তো অ্যাডোবি ফটোশপে আগে থেকে মোটামুটি কাজ পারেন একটু? একটু পারিয়েছি। জি দাদা, আমি আছি। আচ্ছা, আমি আর পারি একটু একটু অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ আচ্ছা, জানা ধরে আছে। নিচ্ছি বেশ অনেকেই পারেন অ্যাডোবি ফটোশপে। তো তাদের জন্য আমি কয়েকটা জাস্ট এক্সাম্পল দেই, যে লেআউট, ডিজাইন দেখাবো না, লেআউট দেখাবো। লেআউটটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো ধরেন আমরা একটা সাইজ নিলাম 4000, আর এখানে নিলাম হচ্ছে হাইটটা নিলাম 2663 পিক্সেল, রেজুলেশন 72 থাকবে, সমস্যা নাই। আরজিবি কালার, ব্যাকগ্রাউন্ড হোয়াইটই থাকলো, ওকে দিলাম। এইটা হচ্ছে আর্টবোর্ড ফটোশপের, তাই না? তো আমি মনে করেন একটা ডিজাইন করতেছি, কি ডিজাইন করব? আচ্ছা, একটা টেমপ্লেট বানাচ্ছি। নর্মাল ভাবেই টেমপ্লেট বানাই, সলিড কালার, ধরেন সোশ্যাল মিডিয়ার টেমপ্লেট বানাবো। কালার ম্যাচ করতে পারতেছি না, এখানে নেই, গেল।
আমি একটা নর্মালি ইনস্ট্যান্টলি একটা টেমপ্লেট বানানোর জাস্ট ট্রাই করলাম। তাড়াতাড়ি এত ভালো ডিজাইন করা সম্ভব না। তো এখন এখানে কি কি ব্যবহার করেছি, প্রথমত আমি টেক্সট ব্যবহার করেছি। যে টেক্সটগুলো ব্যবহার করলাম সেগুলো ডিফল্টভাবে এই ফটোশপে আছে কি না সেটা নির্ধারণ করা, কারণ ডিফল্টভাবে যেগুলো আছে সেগুলো রয়্যালিটি ফ্রি। কিন্তু আমি যদি এখানে কোনো স্পেশাল ফন্ট ব্যবহার করে থাকি, ফন্ট বুঝছেন, এই যে লেখাগুলো এখানে যে ফন্ট, এই ফন্টগুলো আমার স্পেশাল কোনো ফন্ট নাকি, যদি হয় তাহলে এটা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, রয়্যালিটি ফ্রি ফন্ট ব্যবহার করতে হবে, অথবা গুগল ফন্ট ব্যবহার করতে হবে, এবং সেই ফন্টের নাম কি প্রয়োজনে সেইটাকে লিখে দিতে হবে উপরে। এখানে কিভাবে লিখতে হয় লেয়ারগুলোতে, ধরেন আমি এখানে কি ফন্ট ব্যবহার করছি, এখানে আমি অ্যান্টন ফন্ট ব্যবহার করছি, ধরেন অ্যান্টন ফন্ট, তাহলে আমি এখানে লিখে দিব। প্রত্যেকটা লেয়ারের উপর এসে রাইট বাটনে ক্লিক করে, হবে না, একটু ডাবল ক্লিক এখানে দেই, সরি, পরপর লেখাটার উপর দুটো ক্লিক দেবো তাহলেই হবে। হ্যাঁ, স্পেস দিয়ে এখানে লিখে দিলাম অ্যান্টন ফন্ট, অ্যান্টন ফন্ট। কিন্তু বুঝতে দিতে হবে, কারণ যিনি ডিজাইনার তিনি যাতে এটা কাজ করতে গিয়ে সহজেই বুঝতে পারেন এটা কোন ফন্ট। এটা অবশ্যই ফটোশপে থাকা ডিফল্ট ফন্টগুলো হবে যেগুলো রয়্যালিটি ফ্রি, অথবা গুগল ফন্ট, একমাত্র রয়্যালিটি ফন্ট প্রোভাইডার গুগল ফন্ট। এই ওয়েবসাইটে প্রচুর ফন্ট আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারেন, এবং কোন ফন্টটি ব্যবহার করেছেন সেটার জন্য আপনি লিখে দিবেন প্রয়োজনে লেয়ারে। এখানে প্রচুর ফন্ট আছে, কি ফন্ট ব্যবহার করতেছেন সেই কথাগুলো লিখে দিবেন। আচ্ছা, 1 নম্বর রুল বুঝছেন তো, যে ফন্টগুলো রয়্যালিটি ফ্রি হইতে হবে। এবার দ্বিতীয়ত, প্রত্যেকটা বিষয়কে সেপারেট থাকতে হবে। ধরেন আমি এলোমেলো করে রাখছি, কোথায় কোন লেয়ার কোনো ঠিক ঠিকানা নাই, এইটা করা যাবে না। ধরেন এইটা লোগো পার্ট, তো লোগো কোনটা, এই যে ব্যাকগ্রাউন্ড শেপটা, এই যে টেক্সট, এটা লোগো অংশ কিনা, তো এটাকে দুটা লেয়ারকে একটা সিলেক্ট, কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেক্ট, কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হয়ে গেল। এই গ্রুপটার নাম দিতে হবে, এটার নাম হচ্ছে লোগো। প্রত্যেকটা জিনিসকে সেপারেটলি আপনাকে গ্রুপ করে রাখতে হবে। তারপরে এটা হচ্ছে কোম্পানি ট্যাগ লাইন এবং কোম্পানি এজেন্সি নাম, তাহলে এবার এটাও এই লোগো সহ টোটালি একটা কোম্পানির আন্ডারে চলে যাবে। অথবা আপনি এটাকে একটু গ্রুপ করতে পারেন, এখানেও লিখে দেন যে কোম্পানি, হালকা দিলেই হবে, কোম্পানির নেম বা ট্যাগ লাইন একটু ছোটোখাটো দিবেন। এবার লোগো এবং কোম্পানি ট্যাগ এটা মিলেই কিন্তু একটা পার্টে পড়ে, আবার যদি আপনি চান এটাও একটা পার্টে পড়ে। আচ্ছা, ফোন নাম্বারটাকে একটু স্পেস দিয়ে দিলেই ভালো লাগবে আরো। ওকে, তো এটাকে বলা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। তো কোথায় আছে কন্ট্যাক্ট, এখানে। তো এটাকে একটা গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি প্রেস করলেই গ্রুপ হয়, এটা শর্টকাট প্রসেস। এটার নাম হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফো দিলেও হয়, না দিলেও হয়, ইনফো, কন্ট্যাক্ট ইনফো। তাহলে কি দেখা গেল, এই দিকটার মধ্যে এইটা এটা এটা একই সূত্রে গাথা, তাহলে ওই গ্রুপগুলোকে আমাকে আবার ধরতে হবে, এইটা 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 ধরে আরেকটা গ্রুপ, কন্ট্রোল জি, আরেকটা গ্রুপ হলো, দেখেন এখন ক্লিক করলে একসঙ্গে চলে যাচ্ছে। এই গ্রুপটাকে এক্সপ্যান্ড করলে এর ভিতরে আবার প্রত্যেকটা সুবিন্যস্তভাবে থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, দেন এই পাশে অফার টেক্সট আপনি লিখে দিতে পারেন, এটা কন্ট্রোল জি, অফার টেক্সট, অফার। এভাবে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে রাখতে হবে। তো অফারের ভিতরে এই 30%টাও থাকে, কোথায় ব্ল্যাক ফ্রাইডে কথাটিও ওর ভিতরে থাকে, ওই আন্ডারে রেখে দিলাম। তাহলে আমি যখন এই গ্রুপটাকে অফ অন করবো তখন ওইটা শুধু চলে গেল। ক্লিয়ার? তারপরে ব্যাকগ্রাউন্ড কোনটা সেটাকেও লিখে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড আছে অলরেডি, তো যেটা যেভাবে এবার সুবিন্যস্তভাবে থাকতে হবে। আরও সুন্দর করে সাজানোর ওয়ে হচ্ছে যে আমি প্রত্যেকটাকে সেপারেটলি আবার কালারাইজ করতে পারি। এখানে যে চোখের কাছে রাইট বাটন ক্লিক দিয়ে আমি এটাকে এই কালার দিয়ে রাখলাম, যদিও কালার এখানে নাই সেপারেট জন্য, এটা ব্ল্যাক কালার, ব্যাকগ্রাউন্ডের ওই রকম দেওয়া লাগে না। তারপর অনেক সময় থাকে না যেটা হোয়াইট কালারে 30%, তারপরে এটা ব্ল্যাক কালার, ওভাবেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। সেপারেটলি প্রত্যেকটা গ্রুপকে আলাদা আলাদা কালার করলে মানুষ সহজে বুঝতে পারবে যে কোন গ্রুপগুলো চোখে পড়বে।
এভাবে কালারাইজ করা গ্রুপগুলোকে, প্লাস এটাকে একটা কালার দিচ্ছি ইয়েলো কালার, এটাকে একটা, এটার কোনো বাধ্যবাধকতা নাই, আপনি যেভাবে খুশি দিবেন। যত এগুলো সুন্দর করে সাজাবেন তত দ্রুত আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ হবে, এবং যখন তারা ম্যানুয়ালি চেক করে আপনার ফাইলগুলো এত সুশৃঙ্খলভাবে পাবে, তখন কিন্তু আপনাকে ডে বাই ডে তারা প্রফেশনাল কোয়ালিটি দিবে, মর্যাদা দিবে। তো এখনই শেষ না, কাহিনী তো কেবল শুরু। এখন হচ্ছে ভয়ানক যে জায়গাগুলো রয়েছে সেইটা আমাদের খুঁজে বের করতে হবে। কিভাবে? দেখেন, মনে হচ্ছে কত পরিষ্কার পরিচ্ছন্ন না? এখন আদৌ এটা পরিষ্কার পরিচ্ছন্ন না, অর্থাৎ এটা হচ্ছে অপরিশোধিত পিএইচডি ফাইল। পরিশোধিত পিএইচডি ফাইলে রূপান্তর করতে হবে। কিভাবে বুঝবো অপরিশোধিত? আমরা যে এই যে লেয়ারটি ব্যবহার করেছি, এখানে তো একটা, আমরা যখন অসংখ্য ডিজাইন করি গর্জিয়াস, তখন কিন্তু অসংখ্য লেয়ার নিতে হয়। তা আমি যখন এই লেয়ারটা ধরে কন্ট্রোল টি প্রেস করব, দেখব যে দেখেন বাউন্ডারি, আর্টবোর্ডের বাহিরেও এর অংশ রয়েছে। তো এই বাউন্ডারির বাইরে থাকা যাবে না, কোনো কন্টেন্ট, কোনো এলিমেন্ট যেন বাউন্ডারি বা আর্টবোর্ডের বাইরে থাকা যাবে না। তাহলে কি করতে হবে? এটাকে কেটে ফেলতে হবে। তো এটা কেটে ফেলার সহজ প্রসেস দেখাই। তো এই মুহূর্তে গ্রিড লাইন দেখা যাচ্ছে না, বা কোনো লেয়ারে শেপ লেয়ারগুলোতে ক্লিক করলে বোঝা যাচ্ছে না কে কোথায় আছে। এই কারণে কন্ট্রোল এইচ প্রেস করতে হবে। ধরলে দেখেন আমি এবার লেয়ার টু ক্লিক দিলে কোথায় কে আছে সব দেখা যাচ্ছে, সব কিছু, তাই না? তো এটা যেহেতু শেপ লেয়ারগুলোকে কেটে ফেলতে হয়। কিভাবে কাটবেন? এই লেয়ারটা সিলেক্ট করবেন, করে একটা রেক্ট্যাঙ্গল শেপে আবার যান। যে কোনো শেপ দিয়েই কাটা যাবে, তবে রেক্ট্যাঙ্গল শেপটা সবচেয়ে ভালো। রেক্ট্যাঙ্গল নিলাম। আমি যখন নর্মালি কোথাও ক্লিক দিচ্ছি তখন কিন্তু ফ্লাজ হচ্ছে, তাই না? দেখা যাচ্ছে না, কিন্তু ওখানে কিন্তু আসছে। তো এই যে শেপটা, এই শেপ সিলেক্ট করা আছে, এবার এই দিকে ধরে অল্টার প্রেস করে ধরবো। কি প্রেস করব? তার আগে আরও ভালো কাজ হবে যদি আপনি কন্ট্রোল এ প্রেস করেন, তাহলে এই আর্টবোর্ডের চারিদিকে একটা সিলেকশন তৈরি হবে। কন্ট্রোল এ হয়েছে। তারপর আপনি চাইলে প্রয়োজনে এখান থেকে গ্রিড লাইন টেনে এনে এই যে অ্যাডজাস্ট করে দিন, আটার মতো লেগে যায়, দেখেন চুম্বকের মতো এই জায়গাটায় লেগে যায়। তো চারিদিকটায় আপনি এই কাজটা করে রাখতে পারেন, তাহলে আপনার কাটাকাটি করাটা আরও সুবিধা হবে। কন্ট্রোল ডি প্রেস করলে এই সিলেকশনটা এবার চলে গেল। কেন এই গ্রিড লাইনগুলো নেওয়া? কারণ হচ্ছে আমি অ্যাপ্রোপ্রিয়েটলি কেটে ফেলতে চাই, যেন এর ভিতরেও বেশি না কাটে, বাহিরেও যেন না থাকে। এবার করব অল্টার প্রেস করে ধরে শেপ সিলেক্ট করাই আছে, রেক্ট্যাঙ্গল শেপ সিলেক্ট করাই আছে। অল্টার প্রেস করে ধরলে দেখেন কার্সারের মাথায় মাইনাস চিহ্ন আসে, রাইট? তো মাইনাস চিহ্ন আসলে এভাবে ধরে আমি উপরে কত দূর গেল, কয়েক কিলোমিটার গেল, ওটা দেখার টাইম নেই, আমার এই জায়গাটায় ম্যাচ করাইতে হবে। এই জায়গাটায় যে বৃত্তটা কাটতে চাচ্ছি ওখানে এসে এই যে ম্যাচ হয়ে গেল, ওকে, গেল ওই পার্টটা। তারপরে দেন আমি এই পাশ থেকে নেব, এটা তো সিলেক্ট করাই আছে। অল্টার প্রেস করে ধরে এই দিকটাও সুন্দর করে ম্যাচ করাই দিলাম। তারপরে এই দিক থেকে আসি, এই পাশটা কেটে ফেলতে হবে। তার মানে আমি চারুদিক থেকেই কাটার বন্দোবস্ত করছি। এখন আমার এই জায়গায় আসতে হবে। কোথায়? আচ্ছা, ব্রিং টু এই জায়গাটা, এই যে শেপের প্রপার্টিসে আসতে হবে। এখানে এসে মার্জ শেপ কম্পোনেন্টস এখানে ক্লিক দেব, দিলে সবগুলো কেটে যাবে। ওকে, ঠিক আছে। এখন এটার বাইরে কোনো কিচ্ছু নাই, যা ছিল সব ভ্যানিশ হয়ে গেছে। এটা কন্ট্রোল টি দিয়ে চেক করব, দেখেন এর ভিতরেই থাকলো ট্রান্সফর্ম বক্সটা। তো আমি সহজভাবে এক্সপ্লেন করতে চাচ্ছি, যারা অ্যাডোবি ফটোশপ কাজ করেছেন তাদেরকে বোঝার কথা, যে আর্টবোর্ডের বাইরে কোনো এলিমেন্ট থাকা যাবে না, শেপ বলেন, টেক্সট বলেন, কোনো কিছুই না, ঠিক আছে। আর যে জায়গাটায় আবার লোগো প্লেস করতে চাইবে কেউ, যেমন এখানে আমি একটা চাইলে লোগো দিয়ে রাখতে পারতাম, কিন্তু ড্যামো লোগো, রাইট? তো ড্যামোর লোগো দিয়ে রাখলে কি হবে, আপনার সেইটাকে কোথায় গেল সেটা লোগো, সেই দিকে যাই খুঁজে বের করি, এইটা। তখন আমার এই ড্যামো লোগো যাতে এখানে বসানো যায়, সেটাকে একটা স্মার্ট অবজেক্টে রূপান্তর করতে হবে। অথবা ব্যাকগ্রাউন্ডে যদি আমি কোনো মডেল ইমেজ রেখে দিতাম, তাহলে সেটাকে স্মার্ট অবজেক্টে রাখতে হবে। স্মার্ট অবজেক্ট কাকে বলে? ধরেন আমি এটাকে লোগো, পুরো লেয়ার দুটা মিলেই যেহেতু এটা একটা স্যাম্পল হিসেবে আছে, এটাকে রাইট বাটন ক্লিক করে কি করব, স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট এই অবস্থায় থাকতে হবে।
এবং এখানে লিখে দিতে হবে ডাবল ক্লিক করে লোগো স্মার্ট অবজেক্ট, অথবা স্পষ্টভাবে লিখে দিবেন ডাবল ক্লিক অ্যান্ড প্লেস ইওর লোগো, অথবা প্লেস ইওর লোগো, যেভাবে এক্সপ্লেন করা যায়, প্লেস ইওর লোগো। হ্যাঁ, তো যারা ফটোশপে কাজ করে তারা জানে যে স্মার্ট অবজেক্টের কাজ কি। সো যখনই লেখা দেখবে যে প্লেস ইওর লোগো, দ্যাট মিনস এখানে ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম ইন্টারফেস ওপেন হবে, এটা অফ করে দিবে যার যে লোগো দরকার। ধরেন এখন যারা কিনে নেয় আমাদের ফাইলগুলো, সে তো একটা লোগো প্লেস করবে, তাই না? তো লোগো দেখি রেডি করা আছে, কিন্তু ধরেন এইটা একটা লোগো, এই লোগোটা ওখানে প্লেস করতে চাচ্ছি। ওকে, দিয়ে এখন জাস্ট এখানে কন্ট্রোল এস, এখানে এসে দেখবেন যে ওই লোগোটা এখানে প্লেস হয়ে গেছে। তো এইটাই মূলত করতে হবে যদি কোনো কিছু এখানে স্মার্ট লেয়ার ব্যবহার করতে চান, বা ব্যাকগ্রাউন্ডে কোনো মডেল ইমেজ থাকে, এই ধরনের যেন থাকে, সহজে কাজ করার মতো উপযোগী। এইটাকে বলা হচ্ছে যে মার্কেট প্লেসে পিএইচডি ফাইল বিক্রি করার জন্য উপযুক্ত পিএইচডি ফাইল। তো এটা হচ্ছে ট্যাম্পলেটের জন্য এই নির্দেশনাগুলো। কিন্তু আপনার যদি ট্যাম্পলেট না, নর্মালি জাস্ট কোনো একটা ভেক্টর ড্রয়িং আর্ট, সেটাকে জাস্ট শুধু পিএইচডি ফাইলে রাখতে চান, তো সেটাকে আপনি জাস্ট পিএইচডিতে কনভার্ট করলেই হবে না, ওটাকে এনে দেখতে হবে যে প্রত্যেকটা লেয়ার সেপারেট আছে কিনা। অর্থাৎ একটা মানুষের এখানে ড্রয়িং করা আছে, সেটার চোখের জন্য আলাদা লেয়ার থাকতে হবে, মাথার চুলের জন্য আলাদা লেয়ার থাকতে হবে, এরকম সেপারেট সেপারেট। উত্তর পেয়েছেন? তো এরকম আগে ফাইলটাকে নিশ্চিত করতে হবে, তারপর ফাইলটাকে সেভ করতে হবে, সেভ অ্যাজ পিএইচডি, ধরেন সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, ডেস্কটপে সেভ করে দিলাম পিএইচডি। আর এটার একটা জেপিজি ভার্সন চেয়েছে তারা, জেপিজি দিয়ে দিলাম, সেটা 1.5 মেগাবাইট ন্যূনতম হইতে হবে, এবং ম্যাক্সিমাম 250 মেবি, তাই না? আজ এখানে দেখাচ্ছে না, এই যে দেখাচ্ছে, এটা খুবই কম হয়ে গেল না? তো এই কারণে এটা নেওয়া যাবে না, এত কম ফাইল ওটা সাপোর্ট করবে না, ম্যাক্সিমাম দেওয়ার পরও হচ্ছে না। তাহলে আমরা কি করব, এখান থেকে জেপিজি বের করে নেব, এক্সপোর্টে, এক্সপোর্ট পিএনজি না, এক্সপোর্ট অ্যাজ, দেন এখানে তারপরে দেখেন 300 কিলোবাইট, ফাইল কোয়ালিটি হাই করে দেই, তারপরও 600 কিলোবাইট। হ্যাঁ, ভেরি ব্যাড, এত লো কোয়ালিটিতে নেওয়া যাবে না, সাপোর্টে করবে না। তাহলে আরেকটা অপশন আছে এক্সপোর্টার, তারপরও না হলে ব্যবস্থা দেখতেছি, এক্সপোর্ট অ্যাজ ওয়েব লেগেসিস সেপ্রো, এটা আরও কম হচ্ছে, পিএনজি 24 দিন, সরি আমাদের তো দিতে হবে জেপিজি, জেপিজি হাই, মাত্র 56 কিলোবাইট হয়, খুবই মারাত্মক। ঠিক আছে, এই কারণে কন্ট্রোল অল্টার আই প্রেস করবেন, করে আমরা এবার যেটা করব, এখানে 300 ডিপিআই দিব প্রিন্ট রেজুলেশনে। আর এত বেশি হয়ে গেলে আবার ওখানে নিবে না, ঝামেলা করবে, তো এখানে আবার দিই 4000 বসিয়ে, 4000 দেন ওকে। এই কাজটা আগেই করে নিতে হবে। এখন কন্ট্রোল অল্টার এস দিয়ে দেখি এবার জেপিজি ফাইলের সাইজ কত হয়। আর কালার, আইসিসি প্রোফাইল, এগুলো কোনো কিছু করতে হবে না, ওটা অটোমেটিকলি আরজিবিতেই সেভ হবে। এবারও 600। আচ্ছা, এখান থেকে দেখি 3, 5, প্রোগ্রেসিভ দেওয়ার পর হচ্ছে না কেন? আচ্ছা, এখান থেকে দেবেন বেস লাইন স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তাহলে একটু বৃদ্ধি পায়, কিন্তু তারপর এখানে 1.2 আসলো কেন? আচ্ছা দেখি, এটাকে ব্যাগে আসি, কন্ট্রোল অল্টার আই, আগের রেজুলেশন রেখেই যদি আমরা সেভ অ্যাজ, সেভ এ কপি জেপিজি, মুশকিল না।
ম্যাক্সিমাম হাই দেয়া আছে। আচ্ছা, এটার সাইজটা বাড়াইতে হবে। দাদা এইটা যে সেভ ফর ওয়েব লিগাসি থেকেই করা যায়, ওই যে সাইজটা বাড়াইলেই ওই মেগাবাইটটা বেড়ে যায় দাদা। আচ্ছা, সেভ ফর ওয়েবে দিলাম, দেখাচ্ছে, হ্যাঁ ওটাও একটা কারণ যে ওখানে দেখায় কম কিন্তু এক্সপোর্ট হওয়ার পর সাইজটা বাড়ে। হ্যাঁ দাদা, এই যে এইখানে ওই এখানে ইমেজ সাইজটা বাড়ানো যায় আর বাম পাশে দেখা না, যায় যে কত মেগাবাইট। হ্যাঁ কিন্তু এখানে অতিরিক্ত আর বাড়ানো যাবে না, কারণ 60,000 আছে, অনেক বেশি হয়ে গেলে এবার সমস্যা। আগে এমনিতে দেখি এক্সপোর্ট করে, নর্মালি এখানে বাড়ে সাইজ দিলে, মানে ওখানে দেখায় কম কিন্তু আচ্ছা এক্সপোর্ট আচ্ছা হওয়ার পর সাইজটা বাড়ে। আচ্ছা। দেখতেছি ক্যালকুলেট করে। কোথায় গেল ফাইলটা? আজব তো, ফাইল খুঁজে পাওয়া যায় না। এই যে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসি হাই। আচ্ছা, এখানে রেজুলেশন বসানোর কোনো জায়গা নেই, কোয়ালিটি দিয়ে দিলাম 100, ঠিক আছে। তারপরে এবার ভাবতে পারে কিছুটা, ডেস্কটপই সেভ করলাম, ডেস্কটপে খুঁজে পাই না কেন। ডেস্কটপ, অনেক ফাইল তো, কোথায় কোনটা গিয়ে থাকতেছে খুঁজে পাওয়া যায় না। চোখ খারাপ হইল নাকি? এই যেটা, হ্যাঁ এটার ফাইলের সাইজ হচ্ছে 712 কিলোবাইট, স্টিল নেওয়া হয়নি। ওকে, কন্ট্রোল এটা দিয়ে দেখি, এক্সপোর্ট অ্যাজ 300, স্কেল অল। আর না হলে দাদা ওই যে আপ স্কেল করা যাবে না দাদা? হ্যাঁ, আপ স্কেল তো যাবে, কিন্তু আগে কনফার্ম হয়নি, দাঁড়ান কোনটাতে বেটার আসবে। কনভার্ট টু আরজিবি। আচ্ছা, এমনিতে যদি সাইজ দিই এখানে হলো 8,000। হ্যাঁ এইটা কথাই বলছিলাম দাদা তখন। আচ্ছা, 8,000 দিলে রেশিওটা চেঞ্জ করতে হবে কত, এখান থেকে চেঞ্জ করে দিই। ছয় হাজার দিলাম। অনেক সময় এটা তো সাইজটা বাড়ানো যায়, অনেক সময় ওখানে গিয়ে বেশি হবে। আর এক সমস্যা হচ্ছে যাদের র্যাম কম তারা এক্সপোর্ট করতে পারবে না। আমার তো সমস্যা না, আমি যে কোনো সাইজ এখানে এক্সপোর্ট করতে পারবো, কম্পিউটারে র্যামের প্রবলেম নেই, কিন্তু সবার কথা চিন্তা করে আমাদের একটা স্ট্যান্ডার্ড সাইজে আসতে হবে। এক্সপোর্ট অ্যাজ অথবা সেভ অ্যাজ এ কপি জেপিজি। export maximum baseline। এবার ঠিক আছে, এই যে স্ট্যান্ডার্ড দিলে 2 মেগাবাইট প্লাস হয়, ঠিক আছে। আমি কিন্তু এখানে কি করলাম, রেজুলেশনটা দিয়েছি 300 ডিপিআই, তাহলে ফ্রি পিকের যে রিকোয়ারমেন্টটা সেটা সবসময় আমরা মানে বের করতে পারবো। তার মানে 300 ডিপিআই দিতে হবে, আর সাইজ দিতে হবে তখন 6000 বা 6000 একটু কম দিলেও হবে, 5000 বা সামথিং ওই রকম। আর দৈর্ঘ্যটা অন্য সাইডটা এটা অটোমেটিকলি রেশিও অনুযায়ী চেঞ্জ হবে। সেটা এক্সপোর্ট করলাম। তা আবারও মনে করিয়ে দিই, তাহলে কি করতে হবে, কন্ট্রোল অল্টার আই আগে দেখাই, নতুন করে যখন সাইজ নেবেন, অথবা এখানেই আমি দেখাচ্ছি, যখন এই জায়গায় নেবেন এইটাকে যদি আপনি আরও বাড়ায় দেন, 6000 বাড়লে এটা কত হবে ক্যালকুলেট করে বের করবেন, আর এই জায়গাটা রেজুলেশন দিয়ে দিবেন 300, ঠিক আছে। এখানে 8 জিবি থাকবে, এখানে
8 বিট, আপনি চাইলে 32 বিট এগুলো দিতে পারেন, দিলে আরও সাইজ বাড়বে, কিন্তু সমস্যাটা হবে আপনি কাজ করতে পারবেন না যদি আপনার কম্পিউটারের র্যাম সমস্যা হয়। মানে ইচ্ছা মতো এই জন্যেই বাড়ানো যাচ্ছে না, যে এমন একটা ভ্যালুতে থাকতে হবে যাতে আপনার কম্পিউটারে কাজও করা যায় এবং ফ্রি পিকের রিকোয়ারমেন্টও ফিল আপ করা যায়। ঠিক আছে, তো ফাইনালি কাজ করার আগে যদি এখানে ক্যালকুলেশন না বোঝেন, এই অবস্থায় দিয়ে রাখবেন 4000 2000 দিয়ে ক্রিয়েটে দিবেন, দিলে দেখবেন এটা অত্যধিক বেড়ে যাবে। দেন ক্রিয়েট দেই। তো এখন কোনো কিছু কাজ শুরু করার আগেই এটা কিন্তু ঠিক করতে হবে, তা নাহলে পরবর্তীতে এই ঝামেলায় গেলে আপনার সেখানে যদি কোনো রাস্টার ফাইল থাকে সেটা কিন্তু রেজুলেশন খুবই ড্যামেজ হয়ে যাবে। ধরেন আমি এটা রাস্টার ফাইল ব্যবহার করছি, এইটা এই যে বারবার এর সাইজ বাড়ানো কমানো করলে এটার রেজুলেশনটা একদম নষ্ট হয়ে যায়। এই কারণে যখন ব্লাঙ্ক শুরু করবেন তখনই আপনি এটা স্থির করবেন। তাহলে আমি এবার কি করব, কন্ট্রোল অল্টার আই দিয়ে চেক আপ দেবো, দিয়ে দেখেন এবার 4000 আছে, আমি এটাকে একটু বাড়ায় দিই 6000, আর নিচেরটা অটোমেটিকলি বাড়লো, দেখেন কতটুকু বাড়বে, কারণ এখানে লক করা আছে দৈর্ঘ্যপ্রস্থ। দেন ওকে। তাহলে এই ক্যানভাসে করবেন, আশা করি এই ক্যানভাসে করলে আপনার কম্পিউটারের র্যাম সমস্যা করবে না। ক্লিয়ার? এখন যদি আপলোড করতে যান, আপলোড করার সেম প্রসেস, ঠিক আগে যেভাবে ভেক্টরগুলো আপলোড করছেন ঠিক সেইভাবেই আপলোডটা করবেন। এখানে কি বলছে, পিএসডি ফরম্যাট আর হচ্ছে জেপিজি ফরম্যাট লাগবে, ব্রাউজ। তাহলে আমার সেই ফাইল কোথায়, এইটা আর এইটা, আবারও চেক করে নিই, এটাতে এত, এইটাতেই সাইজটা বেশি, তাই না? এটা আমরা লাস্ট ফাইনাল কনসেপ্টটা, এই দুটো সিলেক্ট করে, কিন্তু সেম নাম থাকতে হবে, সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, এখানে আবার হয়ে আছে কপি, তো এটা আগে ডিলিট করতে হবে। দুটো ফাইলের নাম যেন একই থাকে, ফরম্যাট আলাদা, এক্সটেনশন আলাদা হবে, কিন্তু নাম একই থাকতে হবে, সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, তা না হলে কিন্তু নেবে না। আচ্ছা, এখন আমাদের এখানে রিলোড দিতে হবে, সি আপলোড ফাইলস, কিছুক্ষণের মধ্যে ওই দুটো ফাইল কম্বাইন হয়ে একটা হয়ে যাবে, সাথে সাথে হয়ে গেছে, বুঝছেন? এখানে যে কর্নারে দেখতে পাবেন পিএসডি, আর অটোমেটিক্যালি নাম চলে আসে, টাইটেল ট্যাগ অটোমেটিক্যালি চলে আসে, ব্ল্যাক ফ্রাইডে প্রমোশনাল গ্রাফিক্স আর কি। তা আমি এটা সাবমিট করতেছি না, কারণ এটা কোয়ালিটি অ্যাপ্রুভাল পাওয়ার মতো না, এত লো কোয়ালিটির ফাইল দিতে চাচ্ছি না। ক্লিয়ার হয়েছেন? পিএইচডি ফাইল এইভাবে দিতে হয়। আর রাস্টার ফাইল যারা দিতে চান, কনসেপ্টগুলো দেখতে হবে আপনাকে, সেল হবার মতো, এগুলো যদি সাবমিট করি এগুলো কিন্তু নেবে। দেখি কিভাবে একসঙ্গে, এগুলোর হয়েছে কি, এটা অটোমেটিক নাই, ট্যাগগুলো থাকলে দেওয়া যায়, তাহলে লিখতে হবে, এখন সময় নেই আপাতত, লিখব না। আর কোনো প্রশ্ন আছে?